এই যে ওয়েটিং আপ দ্য জয়নিং এ যাবো। রিমো ঢুকেছ? হ্যালো রিমো, তোমার অডিওটা কানেক্ট করো রিমো। হ্যালো, ইয়েস স্যার করছি। ওকে ফাইন ফাইন, শোনা যাচ্ছে এখন বেশ সেফ এন্ড সাউন্ড, মানে কোনো অন্য কোনো সাউন্ড নেই। তারপরে একটু শোনা যায় আর তিথি আসছে কিনা। আচ্ছা রিমো, আমাদের এই কোশ্চিনটা থাকে যেটা অ্যান্টোনিম সিনোনিম, এটা থাকে তোমার ইয়ের দিকে, কোশ্চিন নাম্বার 10, 11, 12 দিকে থাকে, বুঝছো? হ্যাঁ একটা কোশ্চিন থাকবে প্যাসেজ দিয়ে, ওই প্যাসেজটা শূন্যস্থান দেওয়া থাকবে, আর লেখা থাকবে এরকম যে নিচে আবার শব্দগুলো আবার লিখবে, লিখে লেখা থাকবে যে একটা শব্দ দিয়ে পাশে লিখবে সিনোনিম, তখন সিনোনিম বা সমার্থক শব্দ লিখতে হবে। আবার একটা শব্দ দিয়ে পাশে লেখা থাকবে অ্যান্টোনিম, তখন অ্যান্টোনিম শব্দ লিখতে হবে। এই জন্য সিনোনিম অ্যান্টোনিম যেগুলো টেস্ট পেপারে আসে, এই ধরনের ইম্পর্টেন্ট গুলো বোর্ডের গুলোই নিয়ে মুখস্থ করে ফেলা হচ্ছে, এবং এগুলো পড়তে পড়তে অর্থ বলা হবে। অর্থ বলতে বলতে আমরা শিখে যাব। অনেকগুলো অর্থ ইংলিশ এসএসসি লেভেলে এসে অনেক এমনিও শেখা যায়, এমনি এমনি অর্থ বোঝাও যায়। হ্যাঁ, ঢুকেছো সবাই? সবাই এসছো? এগুলো এন্টার গুলো দেরি হচ্ছে, বাকিগুলো তাই না? ঢুকেছো? ইউআর স্ক্রিন শেয়ারিং। আচ্ছা, এটা ইয়ার স্ক্রিনশট নিয়েছো রিমো? আগের প্রি মডিফাই যেটা ইয়া করলাম, মডিফাইটা করলাম, এটা স্যার এই বরিশাল বোর্ডেরটা না নেই নি। এটা নিয়ে নাও, এটা নিয়ে নাও, পরিষ্কার করতে 2019। এটার 2 অংশে নাও, এই এখান থেকে একটা নাও, একটু পরে আর একটা, এটা একটু অ্যাডমিট করে দাও, অ্যাডমিট করে দাও। নিচে স্যার। এটা নিয়েছো? হ্যাঁ হ্যাঁ তারপরে দেখো আমি আবার তুলেছি, শেষ পর্যন্ত নিয়ে নাও। হ্যাঁ, শেষ পর্যন্ত নিয়ে নাও এটা। গুড। তিথি ঢুকতে পেরেছো? তিথি রুম তাই না, ঢুকেছো? হ্যালো হ্যালো, অ্যাডমিট হলো, তারপরে এরকম কেন? ওয়েট আচ্ছা, লিঙ্ক পাওয়া যায় না, লিঙ্ক পাওয়া যায় না। তিথি অনেক আবহাওয়ার জন্য নেটে অনেক সমস্যা করছে তিথি আজকে, তাই না? না স্যার, আমি বলতেছি যে ওই যে পড়া কি ধরে ফেলছেন সবগুলা? না না না, তোমরা না ঢোকা পর্যন্ত আমি অন্য প্রসঙ্গ বলতে থাকি। আর এখন আবার আবার শুরু করব। মুমতাহিনা হ্যাঁ ঢুকতে স্যার, পেরেছো? আমাদের এইদিকে অনেক নেট আমাদের প্রবলেম, এইদিকে অনেক বৃষ্টি, হয়েছে। আর আমাদের এখানে অনেক আবহাওয়া মেঘলা। আচ্ছা, মুমতাহিনা ঢুকেছো? মুমতাহিনা না না, আসেনি মেবিও। হ্যাঁ, জয়েনিংটা এখনো দেখছি না। লাস্ট কোন ওয়ার্ডটা বললাম আমি? ফর্ম বলেছিলাম, তাই না? ফর্ম, টাইপ এন্ড কাইন্ড। হ্যাঁ, ফর্ম হলো। আচ্ছা, এগুলোর বাংলা বুঝতে সমস্যা হয়, আমি একটু বলে দিই সবাইকে, এটা যেন কমন জিনিস সবাই পারবে বলে এটা আগে বলি। তাই না, ঢুকতে ঢুকতে আউটার হচ্ছে বহির্দেশীয়, হ্যাঁ, বাহিরের কিছু আউটার বলে। প্রোলাটেরিয়ান হচ্ছে কোনো কিছু খুব অর্ডিনারি যখন আমরা দেখতে পাই তখন, স্বাভাবিক সাদা মাঠা। হ্যাঁ, লাঞ্চ হচ্ছে কোনো কিছু অভিযান চালানো, শুরু করা। প্রিপেয়ার প্রস্তুতি নেওয়া, বিগেন শুরু করলো। ফল্টলেস মানে হচ্ছে কোনো ত্রুটিহীন। নওজিয়া হচ্ছে হ্যাঁ ত্রুটিহীন, আর নওজিয়া হচ্ছে কোনো অসুখ ভাব আর কি, অসুস্থ ভাব। ডিসকমফোর্ট হচ্ছে অস্বস্তি, ডিসকমফোর্ট খারাপ লাগা। মেইনটেইন হচ্ছে রক্ষা করা, কোনো কিছু ঠিক রাখা। লেটার পরবর্তী, পপুলার জনপ্রিয়। আর ফর্ম হচ্ছে প্রকার হয়, অনেক সময় গঠন হয়, এখানে প্রকার, ফর্ম বোঝাচ্ছে আর কি। কোনো কিছু কনস্ট্রাকশনও বোঝায় অনেক সময় ফর্ম বলা হয়। মুমতাহিনা আজকে প্রবলেম হচ্ছে পরের টাইমে ঢুকতে। হ্যালো, একটা মেসেজ দেখি এখানে মুমতাহিনা, join first.
এমনি ঢুকবো, ওটা পাঠালে তো আর মুমতাহিনা ঢুকতে পারে নাই না এখনো? তিথি, রিমো, তোমরা তো আছো, শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তিথি শোনা যাচ্ছে? জি আচ্ছা, স্যার। তাহলে তাহলে আমি বরং এই ইয়েটা সিনারিওটা শেষ করি। এটা মুমতাহিনার খুব সমস্যা হবে না, কোনো একটা কারণ হয়তো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে বলে ঢুকতে সমস্যা হচ্ছে, ও ঢুকে যাবে। দেখো ফর্মের পরে দেখো এন্টারটেইনমেন্ট, এটা অর্থ হচ্ছে বিনোদন। এটার ইয়া বলো দেখি সিনোনিম তিথি। এন্টারটেইনমেন্ট, অডিও খোলা আছে তোমার? কার তিথি, স্যার? হ্যাঁ তোমার কথা বলছি। জি হ্যাঁ, স্যার। এন্টারটেইনমেন্ট কি হবে বলো তো? এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট, এন্টারটেনমেন্ট, হ্যাঁ, এনজয়মেন্ট। অ্যামিউজমেন্ট বা রিক্রিয়েশন স্যার, বা এনজয়মেন্ট। হ্যাঁ মুমতাহিনা এসছো? তাহিন নাকি পায় নাই, লিংক পায় নাই। লিঙ্ক পায় না? আচ্ছা আবার দিচ্ছি। লিঙ্ক যায়নি কেন এটাতে? দেখো তো লিঙ্ক পাচ্ছে না মুমতাহিন। লাইনে মিস করছো না আগের বার? লিঙ্ক দিছো না? একটা তো আছে দেখছি। মুমতাহিনাকে আগে দিছিল না, পরের বার দিছো? এখন কি তোমাকে মেসেজ দিয়েছে দিদি মুমতাহিনা? হয় না, এই যে এখন অ্যাডমিট আসছে, দিচ্ছি অ্যাডমিট আসছে। আগে কি মনে হয় ছিল না নাকি? দেওয়া ছিল না? একটু মনোযোগ দিয়ে করতে, বাই চান্স মিসিং হলে দেরি হয়ে যায়। ঢুকতে পারছো মুমতাহিনা? হ্যালো। হ্যাঁ ঢুকে ঢুকে গেছে হ্যাঁ স্যার, মুমতাহিনা। আপনি তো আমাকে লিংক দিতে ভুলে গেছেন। তাহলে এটা বোধহয় মিসিং হয়েছে দিতে দিতে সেকেন্ড টাইমে, আগেরটা মনে হয় মনে থাকছে, ও যে দেওয়া হয়েছে মনে হয়েছে, বুঝছো? আচ্ছা, আমরা একটা ও শব্দ পড়েছি, বাকিগুলো বাংলা অনুবাদ করে করে এটা আমার জন্য ওয়েট করছিলাম আমরা। এন্টারটেনমেন্ট হুম, হচ্ছে বিনোদন, সেই হিসাবে বললা অ্যামিউজমেন্ট বা রিক্রিয়েশন বা এনজয়মেন্ট। হুম। অর্গানাইজ বলো মুমতাহিনা, অর্গানাইজ। অ্যারেঞ্জ অ্যারেঞ্জ। অর্গানাইজ হচ্ছে কোনো কিছু সংগঠিত করা। হ্যাঁ, স্পন্সর, তিথি বলো স্পন্সর। নাইস। প্যাট্রোনাইজ, প্যাট্রোনাইজ। স্পন্সর হচ্ছে কোনো কিছুর জন্য আমি যদি বিশেষ করে অর্থনৈতিকভাবে সাহায্য করি, ওটাকে আমরা স্পন্সর বলি। হ্যাঁ, যে অ্যাড গুলো চলে আমাদের স্পন্সরে। মাল্টি ন্যাশনাল অ্যান্টোনিম কি হবে? ন্যাশনাল। 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 ওটা বহুজাতিক, এটা একজাতিক। হ্যাঁ, ন্যাশনাল। পে কোনো কিছু দেওয়া, এটা হচ্ছে রিসিভ রিসিভ। বা টেক, যে কোনো ভাবেই হবে। এটা রিসিভ নেওয়া, টেক নেওয়া, এটা বিপরীত। এটা দেওয়া, এটা সিনোনিম না, কিন্তু এটা হচ্ছে অ্যান্টোনিম। হুম। ওয়াচ কোনো কিছু দেখা, উইটনেস, এনজয়। উইটনেস বা এনজয়, এটা সিনোনিম। হ্যাঁ, ম্যাক্সিমামের অ্যান্টোনিম হচ্ছে মিনিমাম। এবং মিনিমাম। এটা শিখতে গিয়ে আমরা সেদিন মাইক্রো আর ম্যাক্রো শিখলাম। ম্যাক্রো দেখতে ছোট কিন্তু ম্যাক্রোই বড়, আর মাইক্রো হচ্ছে ছোট। আচ্ছা, রিকগনিশন পরিচয়, হ্যাঁ, ইগনোরেন্স, স্টুডেন্ট। রিচুয়াল, স্বীকৃতি, ডেনিয়াল। এটার বিপরীত হচ্ছে অ্যান্টোনিম হচ্ছে ইগনোরেন্স বা রিফিউজাল বা ডেনায়াল। হ্যাঁ, অ্যাকসেপ্টেড, এটার সিনোনিম কি হবে অ্যাকসেপ্টেড এর? রিজেক্টেড। রিজেক্টেড। সিনসিয়ারিটি, রিজেক্টেড। হ্যাঁ রিজেক্টেড। সিনসিয়ারিটির এটা অ্যান্টোনিম হচ্ছে ইনসিনসিয়ারিটি। আর রেসপন্সিবিলিটি, এটার ইয়ে হচ্ছে লায়াবিলিটি। লায়াবিলিটি। রেসপন্সিবিলিটির সিনোনিম হচ্ছে লায়াবিলিটি, মানে কোনো দায়িত্ব। ঠিক আছে? তা আমাদের যেভাবে চলছে এরকম অ্যান্টোনিম সিনোনিম আজকে রাতে আবার পেয়ে আবার মুখস্থ করে ফেলবা। তাহলে আমাদের মোটামুটি 3 আইটেম গ্রামার একসাথে চলছে: মডিফায়ার, সিনোনিম, অ্যান্টোনিম আর প্রিপজিশন। আজকে প্রিপজিশনটা কমপ্লিট করতে পারি কিনা দেখি, তারপরে রেগুলার প্রিপজিশনও দেওয়া হবে সিনোনিম অ্যান্টোনিমের মতো, ওগুলো করতে থাকতে হবে আর সলভিং করতে হবে মডিফায়ার্স এর মতো। এইভাবে করতে থাকলে এক সময় তোমরা এই তিনটাতে আয়ত্তে চলে আসবে। আর আমরা পাশাপাশি গ্রামারের অন্য আইটেম শিখতে থাকবো, যেমন চেঞ্জিং সেন্টেন্স আছে, ন্যারেশন আছে, এগুলো একটু আবার দেখে দেখে সলভ করা দরকার শিখে শিখে।
তো এখন তোমরা চলে যাও প্রিপজিশনের পেজে। সেদিনকার আমার একটু কথা বাকি আছে, ফার্স্ট স্লাইড থেকে একটু কথা বাকি আছে। 3টা স্লাইড দেখাবো আজকে, ফার্স্ট সেকেন্ড আগে দেখিয়েছি, থার্ড স্লাইডটা আজকে দিয়ে দেবো। দেখো আমাদের ফার্স্ট স্লাইডে যেটা ছিল ওখানে একটা কথা আমরা যুক্ত করব প্রিপজিশনের, খেয়াল করো। ইয়েস, রিমু তুমি প্রিপজিশন থেকে শুরু করে সবগুলো যা যা দেখায় স্লাইডের নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। প্রিপজিশনের ক্ষেত্রে আমরা একটু বের করতে সময় যাচ্ছে। এই যে দেখো সেদিন যতগুলো কথা শিখেছিলাম তার মধ্যে আমি একটা শব্দ বেশি ব্যবহার করেছি। এখন তাকিয়ে তাকিয়ে বলো তো দেখি, দেখে মুমতাহিনা আর তিথি, কোন শব্দটা এখানে আমাদের আগের দিন ছিল না? মনে পড়ে? এর যে এতগুলো প্রিপজিশন আছে এর মধ্যে কোন প্রিপজিশনটা ছিল না? ছিল না। হ্যাঁ, সেদিন ছিল না, আজকে আমি লিখে দিয়েছি এখানে। কোন প্রিপজিশনটা বলো? রীতিমতো একটা ধাঁধা, এক ধরনের পাজল এটা, বলো। স্যার ইনসাইড। না, ইনসাইড তো ছিল, আমি ইনসাইড সেদিন বলছি না যে ইন ভেতরে থাকলে ইন, ইনসাইড, ইনওয়ার্ড তো বলেছি। ভালো করে দেখো, ভালো করে দেখে বলো আমাকে। হ্যাঁ বলো বলো বলো, খুব কাছাকাছি। ওভার, আপ, অ্যাবাভ তিনটাই তো ছিল। আপ অ্যাবাভ দ্য স্কাই বলে আমি তোমাদেরকে উদাহরণ দিলাম টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার থেকে। স্যার অন। অনের থেকে আরেকটু আপ করে যোগ করে বললেই হবে। অন থেকে একটু আপ হয়ে আপার। আপার কি লেখা আছে বলো তো? আমি কি লিখেছি ওখানে? কি শব্দটা? আপন। আপন। ঠিক আছে, এই শব্দটা সেদিন আমি বলি নাই, আজকে যোগ করেছি। আপন। আপন, ওকে। দেখো আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলার জন্য আবার প্রথম থেকে একটু বলছি, যেহেতু সময় কম লাগবে। রিমু জিনিসটা 100% পেয়ে যায় তাহলে আজকেরই। তাহলে রিমু তোমার মডিফায়ার বুঝতে হবে আমার কাছে এক্সট্রা ক্লাসে, আর প্রিপজিশন তুমি আজকে থেকেই দেখতে থাকলে ওদের সাথে। ওরা আমার কাছে যে আগের দিন দেখেছে আমি সেখান থেকে তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ দেখো, আমাকে নিয়ে আসে, চলে গেছে দিকে, নিয়ে আসে। এখানে দেখো প্রিপজিশনটা আমি বুঝিয়েছি জ্যামিতিক ফিচার দিয়ে, জিওমেট্রিক্যাল ফিচার দিয়ে। দেখতে পাচ্ছ সবাই? তিনজনই দেখতে পাচ্ছ? ওকে। হ্যাঁ, এখানে দেখো আমাদের সেদিনকার আলোচনাতে ছিল যে এখানে 4টা আর একটা 5টা ত্রিভুজ আছে। ত্রিভুজগুলোর ভিতরে মাঝখানেরটা সবচেয়ে বড়, ঠিক আছে? তো ওকে, there are 5 triangles and among them the middle one is the largest triangle. এখানে বোঝানোর সুবিধার্থে প্রিপজিশনকে আমরা এই চিত্রের সাহায্য নিয়েছি। খেয়াল করো আমি বলেছিলাম যে when this larger triangle is in the middle position, then we can see that a line has gone through its upper point. That is, আমার এই মাঝখানের বড় ত্রিভুজটা ঠিক উপরের শীর্ষ বিন্দু দিয়ে একটা রেখা গেছে। এই রেখাটা দেখতে পাচ্ছ রিমো? একটা রেখা গেছে, এই রেখাটাকে টাচ করেছে বিন্দুটা যেটা, সেটা শীর্ষবিন্দু কিন্তু টাচ করে গেছে ত্রিভুজের। যখন কোনো কিছুর উপরে টাচ করে তখন আমরা ব্যবহার করি অন, এটা বোঝার জন্য আমি টাচ করেছি রেখা দিয়ে ত্রিভুজের শীর্ষবিন্দুটাকে। ও এন, অন, তাহলে মাথায় রেখে দাও, অন ব্যবহৃত হয় কোনো কিছু বাক্যের ভিতরে যখন টাচ করে আছে উপরে। আচ্ছা, এর পরে দেখো উপরে আরেকটা ত্রিভুজ আছে, মাঝখানে ত্রিভুজ থেকে একটু উপরে কিন্তু টাচ করে নাই। যখন টাচ করে নাই তখন যা বলা হয় ডান পাশে আছে ওভার, আপ আর অ্যাবাভ। ঠিক আছে, ওভার, আপ আর অ্যাবাভ। তার মধ্যে মনে রাখবে যে ওভারটাই হচ্ছে ইউজুয়ালি ব্যবহৃত হয়, আমাদের কাছাকাছি যা কিছু ঝুলে থাকে আমরা ওভার বলি। আর আপ আর অ্যাবাভ আমরা একটু বেশি উপরে বুঝি, যেমন আমরা আকাশটাকে অ্যাবাভ বলতে পারি, আমরা আপ বলতে পারি আকাশকে। হ্যাঁ, কিন্তু ওভার, আমি যদি ফর এক্সাম্পল কতদিন বলেছিলাম, তিথি মুমতাহিনা তোমরা একটু খেয়াল করো, আমি সেদিন বলেছিলাম যে your table lamp is on your table, your table lamp is on your table, but your electric fan is over your table, ওটা ঝুলে আছে আর টেবিল ল্যাম্পটা লেগে আছে, এইরকম। আর এখানে নিচে আসো, আমি বলেছি যে ঠিক
ত্রিভুজটার নিচের যে ভূমি বলবো, ত্রিভুজের ভূমি কোনটা? ত্রিভুজের ভূমি হচ্ছে নিচ থেকে দুই বিন্দুকে স্পর্শ করেছে যে রেখাটা, তাই না? ওইখানে দেখা একটা শব্দ লেখা আছে আন্ডার, যেটা নিচে স্পর্শ করে থাকে ওকে সাধারণত আন্ডার বলা হয়, স্পর্শ করে আছে। আবার অল্প দূরত্বেও আমরা আন্ডার বলতে পারি। আমি বলতে পারি যে দেয়ার ইজ এ ক্যাট আন্ডার মাই সিট, আবার বলতে পারি যে দেয়ার ইজ এ প্যারেক আন্ডার মাই চেয়ার, চেয়ারের নিচে একটা প্যারেক লাগানো আছে। আমি যে কোনো একভাবে আন্ডার ইউজ করতে পারি, নো প্রবলেম। তবে সাধারণত কাছে হলে বা টাচ করা থাকলে আন্ডার বলি, কিছু দূরে হলে আমরা বিলো বলি। দেখো আরেকটা ত্রিভুজ কিছুটা দূরে নিচে আছে, তাই আমি বলেছি বিলো। খেয়াল করছো? গুড। এখন দেখো আরেকটা ত্রিভুজ আমি ডান পাশে লিখেছি, বড় ত্রিভুজের ডান পাশে। এমনি ভাবে আমাদের আরেকটা ত্রিভুজ যখন পাশে অবস্থান করছে তখন আমি বলছি বিসাইড। পাশে আছে তাই আমি বলছি বিসাইড। তাহলে পাশের ইংরেজি বুঝাইলে কোনো কিছু পাশে অবস্থান করছে বুঝাইলে আমরা প্রিপজিশন ব্যবহার করব বিসাইড। তার আগে আমরা চিন্তা করি হোয়াট ইজ প্রিপজিশন। প্রিপজিশন ইজ দ্য পার্ট অফ স্পিচ হুইচ takes place before the noun, নাউনের আগে প্লেস করে to contact it with another noun। অর্থাৎ আমি যদি বলি হি ইজ অন দা ট্রি, তাহলে হি নামের নাউন, তো করিম নামের লোকটাকে আমি হি বলেছি, তাহলে নাউন বা প্রোনাউনকে আমি কার সাথে মিলালাম? ট্রি এর সাথে। কি দিয়ে সম্বন্ধ করলাম? অন দিয়ে সম্বন্ধ করলাম। তাহলে আরেকটা নাউন ট্রি এর সাথে এই করিম নামের নাউন বা হি নামের প্রোনাউনকে আমি সম্বন্ধ ঘটিয়েছি। কাজে আমার প্রিপজিশনের কাজই হবে সম্বন্ধ ঘটানো। এখানে বিসাইড নামের প্রিপজিশনটা বড় ত্রিভুজের পাশে ছোট ত্রিভুজ এসে পাশে বসছে বলে আমি বিসাইড বলেছি। এখন বাম পাশে দেখো আমি একটা দেন বলেছি, THAN। এটা কেন বলেছি জানো? বাম পাশের যে ত্রিভুজটা এটা বড়টার চাইতে ছোট, তাই আমি যদি এখন বলতে চাই যে দা লেফট ট্রায়াঙ্গেল ইজ স্মলার দ্যান দা মিডল ট্রায়াঙ্গেল, মিডলেরটা বড় না সবার চাইতে? তাহলে মিডলেরটা বড় বোঝাচ্ছি আমি, আর বামেরটা ছোট বোঝাচ্ছি। বামেরটা লেফট, আমি লেফট বোঝাচ্ছি কিন্তু লেখার দিক থেকে না, আমার দিক থেকে। আমার বাম হাত যেদিকে এদিকে লেফট বলছি, বিটুইনের নিচেরটা। তাহলে আমি বলছি যে দ্য লেফট ট্রায়াঙ্গেল ইজ স্মলার দ্যান দ্য মিডল ট্রায়াঙ্গেল। এখানে আমি ব্যবহার করলাম দ্যান, THAN। যখন আমি দুইটার মধ্যে তুলনা করব তখন হবে THAN, দ্যান বসবে। ওই দেখো আরেকটা প্রিপজিশন। ঠিক আছে? এবার দেখো একটু উপরে বামে আছে বিটুইন, ডানে আছে অ্যামং। বিটুইন বুঝায় দুইয়ের ভিতরে কিছু ঘটেছে বুঝলে, আর এমন বুঝায় দুইয়ের বেশির ভিতরে কিছু ঘটেছে বুঝলে। যেমন আমি যদি বলি যে লেফট অ্যান্ড মিডল, এই দুইটার মধ্যে যদি বলি আমি, বা লেফট অ্যান্ড রাইট যদি বলি, লেফটে একটা ছোট ত্রিভুজ, রাইট একটা ছোট ত্রিভুজ, মাঝখানেটা বড়, তাই না? আমি যদি বলি দেয়ার ইজ এ লার্জার ট্রায়াঙ্গেল বিটুইন দা স্মলার ট্রায়াঙ্গেলস, তাই না? অর্থাৎ ছোট ছোট ট্রায়াঙ্গেল গুলির মাঝখানে একটা বড় ট্রায়াঙ্গেল। তাহলে আমি কি ব্যবহার করলাম? বিটুইন বললাম। ঠিক আছে? বিটুইন বুঝে গেছে? আচ্ছা, আর এখন যদি আমি বলি যে দ্য মিডল ট্রায়াঙ্গেল ইজ দ্য লার্জেস্ট ট্রায়াঙ্গেল অ্যামাং অল, এই কথা বলা যাবে না? যে মাঝখানে ট্রায়াঙ্গেলটা হচ্ছে সবচেয়ে ট্রায়াঙ্গেল সবার মধ্যে, অ্যামাং অল বা অ্যামাং দা 5 ট্রায়াঙ্গেলস, অ্যামাং দা 5 ট্রায়াঙ্গেলস। ক্লিয়ার? এই কথাটা ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার তো? এটা আমি গতকালকেও পড়িয়েছিলাম, আজকে একটু পড়িয়ে দিলাম। তাহলে আর রিমোর আর দুইটা বাদ থাকলো না, একটা বাদ থাকলো মডিফায়ার, তার জন্য সুবিধা। এই জন্য আমি একটু টাইম নিলাম তোমাদের কাছে। আর একটু দেখো মাঝখানে একটা রেখা গিয়েছে এই শীর্ষবিন্দু থেকে ভূমি পর্যন্ত, এটাকে আমরা লম্ব বলতে পারি, তাই না? জ্যামিতিক ভাষায় এই লম্বটা যে গিয়েছে, লম্বটার অবস্থান ভিতরে আছে বলতে আমরা ডান পাশের ওই প্রিপজিশন বুঝাবো, ইনসাইড আর ইনওয়ার্ড। যে দেয়ার ইজ এ স্ট্রেট লাইন ইন দা, অথবা ইনসাইড দা, অথবা ইনওয়ার্ড দা, কি ইনওয়ার্ড ইনসাইড দা ট্রায়াঙ্গেল। ইনওয়ার্ড কথাটা অন্যভাবে ব্যবহৃত হয়। আমি তখন বলতে হবে যে দেয়ার ইজ এন ইনওয়ার্ড লাইন, ভিতরের একটা লাইন আছে। ইনওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হিসেবে অনেক সময় ব্যবহৃত হয়। আর এমনি ইনসাইড আর ইন এইটা বেশি এখানে প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হচ্ছে, যে দেয়ার ইজ এ লাইন ইনসাইড দ্য ট্রায়াঙ্গেল অথবা ইন দ্য ট্রায়াঙ্গেল। যখন অবস্থান করছে তখন আমি ইন বলেছি, কিন্তু ওর ভিতরে যদি আমি প্রবেশ করা দেখাতাম, আমি যদি এই লাইনটাকে একটা পিছন থেকে রেখা এনে ভিতরে দিয়ে দিতাম, তাহলে প্রবেশ করছে বুঝাইলে হতো ইনটু। ওই যে বাম পাশে লিখেছি ইনটু।
আমি একটা অ্যারো চিহ্ন দেখিয়েছি, মানে অ্যারো চিহ্নটা আমি বুঝিয়েছি যে নিচ থেকে উপর দিকে উঠে এসছে। তাহলে এরকম উঠে আসছে বা ভিতরে যাচ্ছে এমন কিছু দেখলে, গতি দেখলে আমি ইনটু বলবো, আর অবস্থান ভেতরে থাকলে ইন বলবো বা ইনসাইড বলবো। ঠিক আছে, কাজে আমরা ইনটু বললাম গতি বোঝাতে। ওকে, এখন এর ভেতর দিয়ে যাচ্ছে, যখন ত্রিভুজটার ভেতর দিয়ে যাচ্ছে তখন আমি থ্রো বলবো। ত্রিভুজটার ভিতর দিয়ে যাচ্ছে, এই রেখাটা যাচ্ছে, থ্রো বলবো। রেখাটার ভিতর দিয়ে যেতে যেতে পার হয়ে যাবে, তখন আমি অ্যাক্রস বলবো। অ্যাক্রস, উপর দিয়ে চলে যাবে রেখাটা, তখন বলবো অ্যাক্রস। তাহলে তোমরা কি অবস্থানগতভাবে এই প্রিপোজিশন গুলোর ব্যবহার বুঝতে পারছো? বাক্যের ভিতরে আসলে তখন ত্রিভুজের জায়গায় শুধু গাছ, মানুষ, পাখি, ফুল, লতা যাই থাকবে না কেন, তোমরা খালি দেখবা ভেতরে আছে ইন, প্রবেশ করছে ইনটু, চলে যাচ্ছে থ্রো, পার হয়ে যাচ্ছে অ্যাক্রস, পাশে আছে বিসাইড, তুলনা করছি দেন, টাচ করেছে উপরে অন, ঝুলে আছে ওভার, বেশি উপরে আপ বা অ্যাবাভ। ঠিক আছে, এই দুইয়ের মধ্যে ঘটেছে বিটুইন, অনেকের মধ্যে ঘটেছে অ্যামং। বুঝা যাচ্ছে কথাগুলো? আর নিচে আছে টাচ করে নেই, ওটা হচ্ছে বিলো। ওই দেখো নিচে একটা ত্রিভুজ আছে বিলো। বলতো আমি এখন পর্যন্ত কোন প্রিপোজিশনটা মুখে উল্লেখ করি নাই? তাড়াতাড়ি বলো, কোনটা বলি নাই এখন? আপন। আপন এখনো বলি নাই। এই আপন শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট বোঝানো যাবে মাঝখানের ত্রিভুজটাকে বাদ দিয়ে। বাকি যে চারটা ত্রিভুজ আছে, এই চারটা ত্রিভুজ কিন্তু একে অপরের সমান, তাই না? দেখতে তো তাই লাগছে নাকি? আমি কাটা কম্পাস দিয়ে মাপলে তাই হওয়ার কথা। এখন যারা সমান সমান দুটি ত্রিভুজ যদি পাশাপাশি থাকে, তোমরা ক্লাস এসএসসি লেভেলের জ্যামিতি করে আসছো, একটি ত্রিভুজ আরেকটির উপরে আপতন করলে বা আরেকটির উপরে রাখলে, ওটাকে আমরা একটার উপরে আরেকটা এসেছে, একটা ত্রিভুজ আরেকটা ত্রিভুজ রাখলে আমরা কি বলি? ওটাকে একটা ত্রিভুজ আরেকটার উপর ত্রিভুজের মধ্যে রেখে আমরা সমাপতন বলা হয় বাংলায়, সমাপতন। হ্যাঁ, একটার উপরে একটা আপতন করেছি সমানভাবে, তার নামে সমাপতন। তো ওই সমাপতন করে আমরা একটা কি যেন প্রমাণ করে তোমাদের জ্যামিতিতে, উপপাদ্যে। তো ওই যখন আমি সমাপতন করব, অর্থাৎ আমার বামের ত্রিভুজটা যদি হয় এবিসি আর ডানের ত্রিভুজটা পিকিউআর হয়, তাহলে আমি দেখাতে চাই জ্যামিতিক ওয়েতে যে এই ত্রিভুজটি ওই ত্রিভুজটির সমান এবং পরস্পরের উপরে সমাপতন রাখা যায়। অর্থাৎ এ বিন্দু গিয়ে মিলে যাবে পি এর সাথে, বি বিন্দু কিউ এর সাথে, আর সি বিন্দু আর এর সাথে। তার মানে ত্রিভুজ পিকিউআর এর উপরে ত্রিভুজ এবিসি কে রাখা যাবে, সমাপতন হবে। কথাটা ক্লিয়ার সবার? ক্লিয়ার? জি স্যার। এই সমাপতনের ইংরেজিটা হচ্ছে আপন। এই সমাপতনের ইংরেজি হচ্ছে আপন। আপনটা কি মাথায় চেরো বসবে না, উপরেও ঝুলে থাকবে না, সমান সমান ভাবে একটার উপরে আরেকটা থাকবে, দ্যাট ইজ আপন, ইউপিওএন। বোঝা গেছে কথাটা? এভরিবডি বুঝেছো? স্যার আরেকটা বলবেন? হ্যাঁ, যদি বামের ত্রিভুজটা এবিসি হয়, ডানের ত্রিভুজটা পিকিউআর হয়, পিকিউআর ত্রিভুজের উপরে এবিসি ত্রিভুজটাকে নিয়ে বসায় দেব। বসায় দিলে এ বিন্দু পি বিন্দু মিলে যাবে, বি বিন্দু কিউ বিন্দু মিলে যাবে, আর সি বিন্দু আর বিন্দু মিলে যাবে। তার মানে এবিসি ত্রিভুজটি পিকিউআর এর উপরে সমাপতন হলো। এই সমাপতনের উপরে হলো, এই উপরে বোঝাতে গিয়ে আপন ব্যবহার করবে, ইউপিওএন। ক্লিয়ার? সবার কি ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখবে। যেমন আমি যদি বলি যে দ্য শ্যাডো অফ দ্য ক্রো, কাকটির ছায়া, ঠিক আছে, ফেল আপন অন ইটস, না, দ্য বডি অফ দ্য ক্রো, নট শ্যাডো, দ্য বডি অফ দ্য ক্রো ফেল আপন ইটস শ্যাডো। মাথার উপরে সূর্যটা থাকলে কাক যদি উঠতে থাকে দেখবা ঠিক কাকের নিচেই কাকের শ্যাডোটা থাকবে। এখানে আছে আপন। আমার কথাটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? ওকে, আর যদি সূর্যটা তির্যক থাকে, শ্যাডোটা একটু দূরে থাকবে, তখন বিসাইড, পাশাপাশি বলতে পারি আমরা। হ্যাঁ, এই জিনিসটা, এটাকে কাক, ত্রিভুজ ইত্যাদি দিয়ে বলার অর্থ এই নয় যে অন্য কিছু হলে এটা হবে না, অন্য কিছু দিয়ে তাই হবে। তাই তোমাদেরকে এমন ভাবে বোঝাচ্ছি, তোমরা যেন অন্য শব্দ দেখলেই, ইভেন খালি দেখলে আর প্রিপোজিশন করতে গিয়ে তা না, তোমরা লিখতে গিয়েও যেন এইভাবে আপন, ওভার, আপ, অ্যাবাভ এগুলোর ব্যবহারটা বুঝতে পারো। আচ্ছা, প্রসঙ্গত বলি, একটা শব্দ আসে আই হ্যাভ ফেথ ড্যাশ গড, এটা প্রিপোজিশন পূরণ করো। আই হ্যাভ ফেথ ড্যাশ গড কি হবে? আপন। আই হ্যাভ ফেথ আপন গড। আচ্ছা, আমি যদি এখন বলি যে আই বিলিভ ড্যাশ গড, আই বিলিভ ড্যাশ গড, বলো। অন।
অন আই বিলিভ ইন গড, তখন হয়ে যায় ইন 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 গড। ঠিক আছে, আই হ্যাভ বিলিভ, আই হ্যাভ নাউন আপন গড, আমার আছে বিশ্বাস আপন গড, কিন্তু আই বিলিভ মানে আই ভার্ব ইন গড। কথা কি বুঝতে পেরেছো? আই বিলিভ ইন গড, আই হ্যাভ ফেথ আপন গড। আমার কথা বুঝতে পেরেছো? আচ্ছা, জি স্যার আরেকটা জিনিস হচ্ছে আমি যদি বলি ডিপেন্ড করার ব্যাপারে, হি ডিপেন্ডস ড্যাশ মি, কি হবে বলো? হি স্যার ডিপেন্ডস, একবার বলবেন he depends dash me, he depends dash me, অন মি অন he depends on me, even he depends upon me ও হবে, তখন আর ইন হবে না। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা পড়তে পড়তে একসময় এতটাই বেসিক ভালো হয়ে যাবে তোমাদের, এগুলো খুবই প্রাথমিক জিনিস, তোমরা এমনি ব্যবহার করতে পারবে। আচ্ছা, এরপরে আমি তোমাদেরকে বোধহয় কয়েকটা লিখিত দিয়েছিলাম, ওই লিখিতর বেলায় দেখা গেছে যে আমার একটা শব্দ লাস্টে বলতে বলতে তোমাদের ইলেকট্রিসিটি না, আমার রানিং আউট অফ টাইম ছিল না, তখন আমি চলে গেলাম, শেষ একটা লাইন বাদ ছিল ওই। আচ্ছা, রিমো এটার ইয়া নিয়েছো, স্ক্রিনশট নিয়েছো? এটা রিমো স্ক্রিনশট জি নাও স্যার, হয়েছে? গুড। এর পরেরটাই দেখো, পরের স্ক্রিনশটটা যারা নাও নাই প্রত্যেকে নিয়ে নাও। পরের পেজটাতে যাচ্ছি, দেখো। আচ্ছা, আমি এখানে মোর প্রিপোজিশনস বলে কিছু প্রিপোজিশন লিখেছি, এটা গতকালকে দিয়েছিলাম, এটা একটু দেখো, আগে স্ক্রিনশট রিমোট নিয়ে নাও, আমি তারপরে লাস্ট লাইনটা বলেছিলাম না, ওটা একটু বলবো। এখানে আমাদের কম্পোজে একটা জায়গায় সমস্যা হয়েছে, অন বলেছিলাম বিফোর ডে, মানে ডে এর আগে অন ব্যবহৃত হয়, আর ডেট এর আগে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল কথাটা ডান পাশে চলে গেছে, এটা হবে আসলে মাঝখানে, কথাটা নিচের লাইনে হতো। ফর এক্সাম্পল হিসেবে লিখেছি অন স্যাটারডে, মানে বারের আগে অন লিখেছি, আর আবার লিখেছি অন 18 জুলাই, এটাও বারের আগে ছিল। আচ্ছা, নিচে লিখেছি দেখো ইন বিফোর মান্থ এন্ড ইয়ার, স্ক্রিনশট নাও, মাসের আগে ইন বসে, ইয়ারের উপর ইন বসে আগে, এই জন্য আমি লিখেছি ইন দ্য মান্থ অফ জুলাই ইন দ্য ইয়ার অফ 2020, ইন জুলাই ইন 2020। স্যার এগুলো আমরা কালকে স্ক্রিনশট নিয়েছিলাম না? নিয়েছো, আবার যদি সন্দেহ থাকে নিয়ে ফেলো, হ্যাঁ, অসুবিধা নাই। মোর প্রিপোজিশন চলছে, এখানেও ইন হলো দুইবার, মাসের আগে আর বছরের আগে, অন হলো দুইবার, ডেটের আগে আর ডে এর আগে। এরপর আসে অ্যাট, অ্যাট বিফোর টাইম, অ্যাট বলেছিলাম সময়ের আগে বসে, যেমন ফর এক্সাম্পল অ্যাট 5 PM। আর সময় হিসেবে আরেকটু বলেছিলাম বাই আর উইদিন, মানে কোনো কিছু সীমা বলে দিলে, ঠিক আছে, যেমন বাই 6:30 PM, উইদিন 6:30 PM, এইটা বাই আর উইদিন। আর ঠিক টাইমে হলে বলি ইন, যেমন উই স্টার্ট লার্নিং ইংলিশ ইন টাইম, ইন বললাম টাইম, ইন টাইম মানে সময়ে। এবার যাও অ্যাট এর আরেকটা ব্যবহার, অ্যাট বিফোর স্মলার প্লেস, অল্প পরিসরের জায়গা হলে অ্যাড বলি, যেমন অ্যাট ধানমন্ডি। আর ইন বিফোর লার্জার প্লেস, যেমন ইন ঢাকা। এবং একটা কথা বলেছিলাম যে এটা প্লেসের উপরে না, এটা নির্ভর করছে আরেকটা জিনিসের উপরে, ওর পাশে যেটা আছে। ধানমন্ডিকে অ্যাড তখনই বলছি যখন আমি ঢাকার মধ্যে বোঝাচ্ছি, ঠিক আছে। ইভেন তুমি ধানমন্ডি দাঁড়িয়ে যদি বলো যে অ্যাট 9 নং লেন ইন ধানমন্ডি হয়ে যাবে তখন, অর্থাৎ ধানমন্ডি তখন বড়, 9 নম্বর লেন তখন ছোট, তাই অ্যাড হলো। বুঝছো কথাটা কি ক্লিয়ার সবার কাছে? এই ঢাকা আবার ইন থেকে অ্যাড হয়ে যাবে যখন ইন বাংলাদেশ বলবো, আবার এশিয়া হয়ে যাবে যখন ইন, তখন বাংলাদেশ হয়ে যাবে অ্যাড। এইভাবে ছোট বড় দেখে বলতে হবে। অফ বলেছিলাম পজিশন বোঝাতে, অফ, যেমন ফর পজিশন, ফর পজিশন মানে হচ্ছে পজিশন নট পজিশন, জায়গা আচ্ছা স্যার, অবস্থান। ইনটা হচ্ছে কোনো বড় জায়গাকে বোঝায়, তাই না? কোনো বড় জায়গার আগে বসবে, আর অ্যাট হচ্ছে কোনো ছোট জায়গা। হ্যাঁ, কিন্তু এই বড় জায়গা আবার ছোট হয়ে যেতে পারে ওর চাইতে বড় কিছু আসলে, ঠিক আছে। যেমন আমি বলতে পারি যে আই লিভ অ্যাট দিস আর্থ, ঠিক আছে, ইন দা কি বলতে পারি যে ইন দা
ফুল ওয়ার্ল্ড, পুরো জগৎটাতেই আমি এই পৃথিবীতে বাস করি, তখন পৃথিবী অ্যাট, কারণ পুরো জগৎটা ইন, তখন এই যে ব্যাপারগুলো। হ্যাঁ, আচ্ছা দেখো পজেশন এখানে হচ্ছে মালিকানা, পজেস, যেমন স্টুডেন্টস অফ দ্য ইনস্টিটিউশন, এই ইনস্টিটিউশন স্টুডেন্টরা, এই জন্য অফ বুঝালাম। উইথ বুঝালাম প্লিজ নামে শব্দ দিয়ে, মনে আছে যে প্লিজ উইথ পারসন আর প্লিজ অ্যাট হিজ বিহেভিয়ার, অর্থাৎ উইথ বসবে লোকটার সাথে আমি প্লিজ থাকলে, আর অ্যাট বসবে লোকটার ব্যবহার, আচার, বাসা বাড়ি ইত্যাদিকে দেখে আমি অ্যাট বলবো। আবার ওই লোকের যদি আরেকটা লোক হয় তখন আবার ইন উইথ বলবো। আই এম প্লিজড উইথ হিজ মাদার, আই এম প্লিজড উইথ হিজ ফাদার, তাও হতে পারে। আচ্ছা অ্যানোয়েড উইথ কেন বললাম, একই রকম প্লিজড এর মতোই। অ্যানোয়েড উইথ হলে পার্সনটা হবে, আর অ্যানোয়েড অ্যাড হলে পার্সনের ব্যবহার, আসবাবপত্র যা খুশি হতে পারে, আরেকটা পার্সন ছাড়া। লাস্ট ওয়ার্ডটা আমি কালকে মিসিং করেছিলাম বলতে, লেখা ছিল, তোমরা তুলেছো স্ক্রিনশটে, স্যাটিসফাইড উইথ, এটার ক্ষেত্রে কিন্তু উইথই হয়, এটার মধ্যে আর অ্যাট এর ব্যবহার নাই। উই আর নট স্যাটিসফাইড উইথ দিস রেজাল্ট, আমরা কিন্তু পার্সন না, রেজাল্টকে উইথ বলছি, ঠিক আছে? ওকে, আজকে লাস্ট পেজে আমি প্রিপজিশনের কিছু লিস্ট দিব, তোমরা স্ক্রিনশট নিবে, বাংলা বলবো, খাতায় লিখবে। হ্যাঁ, আমি এগুলো একটু তোমাদের পড়ার জন্য দিচ্ছি। আমরা কোনো স্ক্রিনশট হিসাবে নিব, যেগুলা কোনটা আমরা দেখবো যে আমাদের গ্রুপ ভার্বে ব্যবহার হচ্ছে, কোনো প্রিপজিশন ব্যবহার হচ্ছে কোথায়, গ্রুপ ভার্বে। এটা একটা স্ক্রিনশট নাও। আচ্ছা আগের পেজটা রিমু নিয়ে নিছো স্ক্রিনশট? জি স্যার। ওকে ফাইন। এটা প্রিপজিশনের জায়গায় দেখো, আমরা গ্রুপ ভার্ব কেন বলছি, আমরা প্রিপজিশন সাধারণত নাউনের আগে বসে জানি আমরা, সম্বন্ধ সূচক, কিন্তু প্রিপজিশন ভার্বের পরেও বসে, ঠিক আছে? এই জন্য আমরা ভার্বের পাশে যে প্রিপজিশন ব্যবহার করব তার জন্য আমরা গ্রুপ ভার্ব বলছি। এবং কিছু ইম্পর্টেন্ট, এগুলো প্রায় সব জায়গাতেই আমরা ব্যবহারগুলো দেখতে পাই। স্যার এগুলা কি বসবে? এগুলা বসবে, অ্যাবাইড এর পাশে যে বাই বসবে, বাইয়ের অর্থ কি হবে, অর্থ হিসাবে জানা থাকলে পরীক্ষায় আসলে সেন্টেন্সটার ভিতরে তুমি বসায় দিতে পারবা। এই জন্যই আমি লিখে দিয়েছি, অর্থটা আমি একটু মুখে বলবো, তোমরা তাহলে পড়াটাও হয়ে যাবে স্ক্রিনের মধ্যেই, পরে খালি মুখস্থ রাখবা, নেক্সট দিন এই পড়ার অর্থ জিজ্ঞেস করে আবার কিছু দিয়ে দিব। এইভাবে কিছুদিন যদি আমাদের ওয়ার্ডগত ভাবে প্রিপজিশন শেখা হয়ে যায়, তখন আমরা সলভ করতে শুরু করলে ভালো সলভ করতে পারবে। অ্যাবাইড বাই এর জন্য তোমরা লিখে রাখো মেনে চলা, অ্যাবাইড বাই, ঠিক আছে? কোনো কিছু যখন তুমি মেনে চলবা তখন হবে অ্যাবাইড বাই। এবং খুব ভালো তোমরা এটা শিখতে পারবা যদি তোমরা এটার করো, ওই বাক্য রচনা নিজে নিজে করে আমাকে শোনাও, লেখা লাগবে না, বাক্য রচনা শুনবে আর অর্থটা লিখে রাখবে। অ্যাবাইড বাই একটা বাক্য বলো দেখি মুমতাহিনা, মেনে চলা যায় অর্থ। স্যার মেনে চলা, হ্যাঁ, একটা বাক্য বলো দেখি ইংলিশে, মেক এ সেন্টেন্স। I abide by the rules. ভেরি গুড। আচ্ছা, অ্যাবাইড উইথ শব্দের অর্থ হচ্ছে সঙ্গে থাকা। বলো রিমো, অ্যাবাইড উইথ যদি সঙ্গে থাকা অর্থ হয় তাহলে বাক্য কি হতে পারে বলো? অ্যাবাইড উইথ একটা বাক্য বলো দেখি রিমো, বাক্য রচনা করো, মেক সেন্টেন্স উইথ অ্যাবাইড উইথ। কি হবে? পারবে রিমো? রিমো শুনতে পাচ্ছ? স্যার অ্যাবাইড উইথ এর বাংলাটা কি বললেন? সঙ্গে থাকা। স্যার সঙ্গে থাকা, I abide with my family. With my family, good. সঙ্গে আছে। রিমো তুমি কি নাই, প্রেজেন্ট নাই রিমো? হ্যালো রিমো কি অফ হয়ে গেছে? একটু আগে স্ক্রিনশট নিলা, রিমো বললা আনসার বলো, না বললে বলবা স্যার পারি না, তাহলে তাড়াতাড়ি রাইটে চলে যেতে পারবো, অসুবিধা নাই, পারতে হবে তা না, কিন্তু পারলে তোমার পার্টিসিপেশনটা হলে ক্লাসটা আরো প্রাণবন্ত হবে, এই জন্য জিজ্ঞেস করা। আচ্ছা, অ্যাবাউন্ড উইথ একটা দেখতে পাচ্ছি আমরা, অ্যাবাউন্ড উইথ, ঠিক আছে? তাহলে অ্যাবাউন্ড উইথ মানে কিছু দ্বারা যদি তোমার, অ্যাবাউন্ড উইথ হচ্ছে কোনো কিছুর মধ্যে ছেয়ে আছে, ভিতরে কোনো জায়গা কোনো কিছুর জন্য ছেয়ে আছে। যখন আমি জায়গার নাম বলি তখন আমি একটু বলি জিনিসটা, যদি আমি জায়গার নাম বলি তখন হবে অ্যাবাউন্ড উইথ, আর যা দ্বারা ছেয়ে আছে বা পূর্ণ হয়ে আছে সেটা হয় ইন।
যেমন একটা পুকুর যদি মাছে ভরা থাকে, মাছ দিয়ে শুরু করলে হবে তখন হবে তোমার ইন। মাছ দিয়ে, যা দিয়ে ভরা আছে সেটা দিয়ে শুরু করলে হবে ইন। আর যা যা তোমার ভরে আছে তা দিয়ে শুরু করলে হবে উইথ। অর্থাৎ আমি যদি বলি যে ফিশ অ্যামাউন্টস ইন দ্য পন্ড, ফিশ অ্যাবাউন্ডস ইন দ্য পন্ড, মাছ পূর্ণ থাকে, পুকুরের মধ্যে মাছ পূর্ণ হয়ে আছে। ফিশ অ্যাবাউন্ডস ইন দ্য পন্ড, ঠিক আছে? তাহলে ফিশ যখন অ্যাবাউন্ডস ইন দ্য পন্ড, যে অ্যাবাউন্ড হচ্ছে যার দ্বারা সে আগে আছে, তাই আমি ইন বলেছি। কথাটা কি বুঝতে পেরেছো সবাই? মানে যে জায়গাটা পূর্ণ তার, যে জায়গাটা পূর্ণ তার আগে বসে ইন, ঠিক আছে? যা দ্বারা পূর্ণ তার দিয়ে শুরু হলে যে জায়গাটা পূর্ণ তার আগে ইন বসাচ্ছি। আর যে জায়গা পূর্ণ সেই জায়গা দিয়ে শুরু হলে যার দ্বারা পূর্ণ তার আগে উইথ বসে, জায়গা যখন সামনে থাকে। যেমন দ্য পন্ড অ্যাবাউন্ডস উইথ ফিশ। কথা ক্লিয়ার? দ্য পন্ড অ্যাবাউন্ডস উইথ ফিশ। এটাকে বুঝতে পারোনি? কে বলো? This abound with trees. ফিশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে যা দ্বারা পূর্ণ সেটাকে লিখবো যখন উইথ দিয়ে ওই জিনিসটা নাম লিখবো, আর যেখানে পূর্ণ সেই জায়গাটা যখন লিখবো ইন দিয়ে ওই জায়গাটা লিখবো। এইভাবে মনে থাকবে? ফিশ অ্যাবাউন্ডস ইন দ্য পন্ড, পুকুরের মধ্যে ফিশটা আছে। আর দ্য পন্ড ইজ অ্যাবাউন্ড উইথ ফিশ, ফিশ দ্বারা পন্ডটা পূর্ণ। ওকে, দুটো বাক্য আমি বলেছি, এবার তোমরা একটা বাক্য বলবে যার অর্থ আমি বলে দিব আগে। অ্যাবাউন্ড বললা, এবার যদি আমি বলি অ্যাবাইড ইন, আমরা তো অ্যাবাইড বাই পড়েছিলাম, অ্যাবাইড ইন মানেও কিন্তু একটু কাছাকাছি। অ্যাবাইড ইন হচ্ছে বাস করা, অ্যাবাইড ইন। হ্যাঁ, এটা দিয়ে একটা বাক্য। এবার রিমো বলবে, চুপ থাকলে হবে না। রিমো, অ্যাবাইড ইন বাস করা বলো। রিমু লাইনে আছো না? রিমু মনে হচ্ছে অফ হয়ে গেছে, আমার মনে হচ্ছে লাইনটা। স্যার ওর মেবি মিউট আনমিউট করা, মানে মাইক অফ করা। মাইক অফ করা কেন? কথা বলতে হবে না? রিমু তোমার মাইক আনমিউট করো। হ্যাঁ বলো বলো বলো। I abide in society. I abide in society, in the country, in the village, in the town, in the city, in the family, in the world, সবকিছু। ঠিক আছে? abide in বাংলাদেশ ইত্যাদি। absent from, এটা খুব সহজ বাক্য, বলো, অর্থ বলবো না। কে পারে absent from? মুমতাহিনা বলো absent from। They're absent from 1 week. absent from 1 week না, হয় নাই। যে জায়গা থেকে absent সেইটা বলতে হবে from এর পরে। absent for হয়তো 1 week, he is absent for 1 week, কিন্তু absent from কোথায়? absent from school, absent from class, meeting, from meeting। absent এর পরে from হবে, জায়গাটা বা ওই বিষয়টা হলে তখন from হবে। আচ্ছা, abstain from একটু ভিন্ন। absent from হচ্ছে তুমি কোনো কিছু থেকে অনুপস্থিত থাকলা এক ধরনের শারীরিক ভাবে, absent from। আর abstain from হলো তুমি কার্যগতভাবে অনুপস্থিত, abstain from বিরত থাকা, যার বাংলা। abstain from বলো দেখি একজন, অর্থ কি হতে পারে abstain from? কি স্যার কি বললেন? absent from হলো শারীরিকভাবে অনুপস্থিত, absent from। আর abstain from হচ্ছে শারীরিক না, কার্যগতভাবে অনুপস্থিত, abstain from। abstain from হচ্ছে বিরত থাকা। এখন এই abstain from আমি কি লিখতে পারি, বাক্য কি লিখতে পারি? খুব কমন একটা বাক্য আছে abstain from দিয়ে। abstain from, I abstain from কি? bad work, bad বা works, bad crime. habits, crime, smoking, drug taking। I am abstain from playing games. playing games, খেলাধুলাই করে না, এই জন্য তো মুমতাহিনা কোনো হালকা পাতলা আছে নাকি? খেলাধুলা করতে হবে মুমতাহিনা। তিথির মতো ভারী হলেও হবে না, তিথি বেশি ভারী হও নাই, আবার রাগ করো না। মুমতাহিনা বেশি, মুমতাহিনার মতো এত হালকা থাকলে চলবে না, মাঝামাঝি হতে গেলে দুজনেই খেলাধুলা করবা, শারীরিক। Sir, I am enough fit.
You are enough free for your sewing machine to keep sitting there. সুইং মেশিনে বসে দেখো না 6 মাস পরে দেখবে যে উঠলে পরে ওই চেয়ার পাল্টাতে হবে, জায়গা হবে না, মানে তুমি তখন বসে থাকতে থাকতে মোটা হয়ে যাবে। হ্যাঁ, সুইং মেশিনে বসে অসুবিধা নাই, কিন্তু একটা স্কিপিং রোপ নিয়ে নিবা যাতে একটু দৌড়াদৌড়ি। আর তুমি তো গ্রামে যে অনেক জায়গা পাচ্ছ, ওখানে একটু দৌড়াদৌড়ি লাফালাফি করো। আর মুমতাই না তোমার ডাইনিং টেবিল লাফালাফি করো। আর রিমো তো রীতিমতো ব্যাট নিয়ে ঘাড়ে পড়তে আসতো। রিমো ব্যাট নিয়ে, রিমো তো প্লেয়ার, কি বলো রিমো, খেলাধুলা করতে হবে। ওকে, এবার আসি আমরা অ্যাকোয়েন্টেড উইথ মানে যদি জানি আমরা তাহলে পারবো পরিচিত থাকা আর কি, কোনো কিছুর সাথে পরিচিত থাকা যে অ্যাকোয়েন্টেড উইথ। ঠিক আছে, অ্যাকোয়েন্টেড উইথ আমরা কি বলতে পারি? অ্যাকোয়েন্টেড উইথ যে কোনো কিছুর সাথে পরিচিত আছি, বাক্য কি হতে পারে বলো? স্যার আই মানে কোনো কিছুর সাথে পরিচিত হওয়া। বলো পরিচিত থাকা বা হওয়া। হ্যাঁ, এখানে অ্যাকোয়েন্টেড উইথ মানে পরিচিত থাকা। আই এম অ্যাকোয়েন্টেড উইথ কি বলো? উইথ দিস পিপল, ফুটবল গেম, উইথ গেম, উইথ দিস পিপল, উইথ দিস ম্যাটার, উইথ দিস রুলস। হ্যাঁ, আমি এই ব্যাপারে পরিচিত, এই ব্যাপারের সাথে আমার পরিচয় আছে। আর পরিচিত হওয়া যখন, তখন ইন্ট্রোডিউস হয়, যখন তোমার সাথে দেখা হয় নাই, I am introduced with this person. হ্যাঁ, আর acquainted with মানে অলরেডি তুমি with this person acquainted আছো, পরিচিত আছো। আচ্ছা, accuse of বলো। accuse of হচ্ছে অভিযুক্ত হওয়া। অভিযুক্ত অর্থগুলি মুখেও শুনতে পারো, চাইলে লেখেও নিতে পারো। accuse of হচ্ছে অভিযুক্ত হওয়া। এটাতে একটা বাক্য রচনা করো তাড়াতাড়ি। স্যার অভিযুক্ত মানে কারো বিরুদ্ধে কোনো কমপ্লেন থাকা আর কি। ঠিক আছে, আমরা কিন্তু কেবল 9 নম্বরে আছি, আমি 25টা দিয়েছি, একটু দ্রুত বলো যাতে আমরা টাইমিং আউটের আগে আমরা শেষ করতে পারি। এটা অ্যাকিউজ অফ হচ্ছে অভিযুক্ত, এটা বাক্য বলো তাড়াতাড়ি, খুব সোজা। হি ইজ বলো অ্যাকিউজড অফ, এখানে ডি হয়ে যাবে, যখন আই এম বলবো অ্যাকিউজড অফ হয়ে যাবে। হ্যাঁ, আই এম অ্যাকিউজড অফ কি? I am accused of this matter. Accused of this matter এর চেয়ে আরো ভালো হবে I am accused of making mistake, I am accused of thief. for my work. হ্যাঁ, accused of for হয় না, accused of my misdeed of হবে, my work না, accused of misdeed। যে কাজে অভিযুক্ত হয় ওটার ওয়ার্ক থাকে না, ওটা মানে কাম থাকে না, আকাম হয়ে যায়। ঠিক আছে, কাম তো কাজ, আর এটা যে আকাম, মানে অভিযুক্ত হয়েছে।